নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম ব্যাঙ্গালোর এফসি ম্যাচ নিয়ে। তো ডুরান্ট কাপের সেমিফাইনালে কিন্তু মোহনবাগান 27 তারিখ ওয়াইবিকে স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের এগেনস্টে খেলতে চলেছে। এবার এই ব্যাঙ্গালোর এফসি দলটা কিরকম দল, তাদের শক্তি কোথায়, সেটাই আমরা মেইনলি আলোচনা করবো এবং মোহনবাগানের কোন জায়গা থেকে থ্রেট হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা এই ভিডিওতে বলবো। তো রিকোয়েস্ট এটাই থাকবে যে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে বা এখন অব্দি সাবস্ক্রাইব না করা থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো যদি আমরা মেন টপিকে যাই, তো ব্যাঙ্গালোর এফসি তারা কিন্তু কেরালাকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে। উল্টো দিকে মোহনবাগান পাঞ্জাবের সঙ্গে 3-3 ড্রয়ের পর টাই ব্রেকারে জিতে সেমিফাইনালে এসেছে। এবার ব্যাঙ্গালোর এফসি দলটাকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, একটু যদি দেখি ব্যাঙ্গালোর এফসি দলটা কিরকম, তো সেখানে মোটামুটি ডুরান্ট কাপে এখন অব্দি ব্যাঙ্গালুরুর যেরকম খেলা আমরা দেখেছি, ব্যাঙ্গালুরু কিন্তু কিছুটা ব্যালেন্স ফুটবল খেলেছে। তাদের কিন্তু ওভারঅল গোটা টিমটার মধ্যে একটা ব্যালেন্স দেখা যাচ্ছে এবং অ্যাকচুয়ালি এই মরসুম কিন্তু ব্যাঙ্গালুরু এফসির বেঞ্চ স্ট্রেংথও ভালো আছে। ফলে ব্যাঙ্গালুরু এফসি শুরুর দিকে ব্যালেন্স ফুটবল খেলছে এবং ম্যাচ যত করাচ্ছে, মানে 65-70 মিনিটের মতো সময় গিয়ে দরকার পড়লে কিন্তু তারা অ্যাটাকিং ফুটবল খেলার জন্য অ্যাটাকিং প্লেয়ার নামিয়ে কিন্তু লাস্টের দিকে অপোনেন্ট টিমের ওপর চাপও বাড়াচ্ছে। এই প্যাটার্নটা কিন্তু আমরা এবারের ডুরান্ট কাপে ব্যাঙ্গালুরু এফসির থেকে দেখেছি। নর্মালি যদি ব্যাঙ্গালোর এফসির টিম দেখো, তারা কিন্তু 4-3-3 সেই ফরমেশনেই যাচ্ছে এবং সেখানে মেনলি গোলকিপার হিসেবে গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্সের কথা বললে রাইট ব্যাক নিখিল পূজারি, লেফট ব্যাক হচ্ছে নাওরেম রোশন সিং। এবার যে জিনিসটা আমরা সবসময় দেখতে পাচ্ছি, নিখিল কিন্তু ভালো ওভারল্যাপে যেতে পারে, বাট তাও নিখিল কিছুটা নিজের দিকে বেশি থাকছে, দরকারে ওভারল্যাপে তো অবশ্যই যাচ্ছে, বাট নাওরেম রোশনকে কিন্তু অনেক বেশি আমরা ওভারল্যাপে থাকতে দেখছি। নিখিলও দরকারে ওভারল্যাপে গিয়ে মানে হেল্প করছে অ্যাটাককে, বাট নাওরেম রোশন বেশি ওভারল্যাপে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে দুজন সেন্টার ব্যাক রাহুল ভেকে এবং তার সঙ্গে আছে হচ্ছে জোহানোভিচ। তো ফলে কিন্তু একটা কোয়ালিটি ডিফেন্স লাইন ব্যাঙ্গালোর এফসির কাছে আছে। রোশন, নিখিল এবং রাহুল ভেকে প্রত্যেকেই জাতীয় দলের প্লেয়ার এবং তার সঙ্গে সঙ্গে জোহানোভিচও ভালো ডিফেন্ডার। বেঞ্চে সানা সিং এর মতো প্লেয়ার আছে। ডিফেন্স লাইনটা কিন্তু ব্যাঙ্গালোর এফসির বেশ ভালো। এবং যদি ডিফেন্সের সামনে আমরা মিডফিল্ড দেখি, সেখানে ডিফেন্সকে কভার দেওয়ার জন্য অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার দুজন খেলছে, সুরেশ ওয়াংঝাম এবং স্প্যানিশ পেদ্রো ক্যাপো। সেই দুজনে যথেষ্ট ভালো প্লেয়ার। সুরেশও ন্যাশনাল টিমের প্লেয়ার এবং পেদ্রো ক্যাপো যথেষ্ট ভালো কিন্তু খেলা দেখিয়েছে। ফলে ডিফেন্সিভ পার্টটা কিন্তু মোটামুটি ব্যাঙ্গালোর এফসি ভালো রকম সলিড করেই খেলছে। ফলে গোল দেওয়াটা তাদের এগেনস্টে একটু চাপের হতে পারে এবং ব্যাঙ্গালুরুর মিডফিল্ডে কিন্তু একটু অ্যাডভান্স রোলে অ্যাটাককে সাহায্য করার জন্য মেনলি খেলছে নগুয়েরা। এবার নগুয়েরারও টেকনিক্যাল এবিলিটি খুব ভালো, ছোট ছোট পাশে ভীষণ সুন্দর খেলা তৈরি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কলোড নিয়ে খেলে। ফলে কিন্তু মিডফিল্ডে ব্যাঙ্গালুরু এফসিও একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছে। তার কারণ হচ্ছে পেদ্রো ক্যাপো, সুরেশ, তারা ডিফেন্সকে কভার দেওয়ার পাশাপাশি তারা কিন্তু যে মানে সামনের দিকে বল বাড়াতে পারে না সেরকম না, তারা কিন্তু দরকারে গিয়ে অ্যাটাককেও সাহায্য করতে পারে। পেদ্রো অ্যাকচুয়ালি ব্রিজের কাজ করে ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে। ফলে টেকনিক্যালি কিন্তু ব্যাঙ্গালোর এফসির মিডফিল্ডটাও বেশ স্ট্রং। তো সেই জায়গাতে ডিফেন্স এবং মিডফিল্ড কিন্তু বেশ সলিড আছে। অ্যাটাকের কথা বললে অ্যাটাকে মিললে যেমন ব্যাঙ্গালোর এফসিকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি জর্জে পেরেরা ডিয়াজ, একজন মানে ভীষণই সফল স্ট্রাইকার ভারতীয় ফুটবলে, তাকে কিন্তু নম্বর 9 রোলে খেলাচ্ছিল। ডান দিকে উইং দিয়ে শিভাল্টো সিং, বাঁ দিকের উইং দিয়ে তোমার শিবাশক্তি নারায়ণ। দুই ইয়ং ইন্ডিয়ান প্লেয়ারকে ইউজ করছিল। তারা যথেষ্ট ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্ট আছে, বাট ভারতীয় প্লেয়ারদের অ্যাটাকে যে সমস্যা হয় মাঝে মধ্যে সঠিক কাজটা করতে না পারা, সেই সমস্যা কিন্তু একটু ব্যাঙ্গালোর এফসির হচ্ছিল। অ্যাটাক লাইনে ব্যাঙ্গালোর এফসি কিন্তু মানে মুভ তো তৈরি করছিল, বাট সেই মুভগুলো ঠিকঠাক ফিনিশ হচ্ছিল না বা এন্ড প্রোডাক্টটা ঠিকঠাক হচ্ছিল না। এটা একটা সমস্যার জায়গা আছে ব্যাঙ্গালোর এফসির অ্যাটাক লাইনে। তবে পরবর্তীকালে আমরা যেটা দেখছি যে যখন 65 মিনিট বা 70 মিনিট খেলা হচ্ছে, সেই সময় কিন্তু ব্যাঙ্গালোর এফসির কোচ অ্যাটাকিং সাবস্টিটিউট করে। সানা সিংকে নিয়ে আসে জোভানোভিচের জায়গায় এবং আপফ্রন্টে হয় এডজার মেন্ডেজ, অথবা তো লাস্ট ম্যাচে তো রায়ান উইলিয়ামস ছিল না, বাট পার্সোনালি আমার রায়ান উইলিয়ামসকেও দারুণ লাগে, দারুণ প্লেয়ার। রায়ান উইলিয়ামস যদি খেলে সেও কিন্তু একটা বিশাল বড় থ্রেট হতে পারে। সেই টাইপের প্লেয়ারদের অ্যাটাক লাইনে পুট করে সুনীল ছেত্রীকে নিয়ে আসে ধরো শিবাশক্তির জায়গায়। তো শেষের 30 মিনিট কিন্তু রীতিমতো ব্যাঙ্গালোর এফসি অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু অপোনেন্ট টিম যখন একটু অপোনেন্ট টিম ধরো হাঁপিয়ে গেছে, তাদেরকে চাপে ফেলার চেষ্টা করে। তো এই স্ট্র্যাটেজি কিন্তু দেখেছি এবং এই স্ট্র্যাটেজিটা রীতিমতো সফলও হয়েছে। রায়ান উইলিয়ামস, এডজার মেন্ডেজ, সুনীল ছেত্রী বা জর্জে পেরেরা ডিয়াজের মতো কিন্তু এক্সপিরিয়েন্সড অ্যাটাকাররাও আছে। ফলে কিন্তু ওভারঅল একটা বেশ সুন্দর ব্যালেন্স টিম এই মরসুম ব্যাঙ্গালোর এফসি বানিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের জন্য অবশ্যই চাপের বিষয় থাকবে, বিশেষ করে ডিফেন্সিভলি মোহনবাগানকে স্ট্রং থাকতে হবে। আগের দিন ডিফেন্সের একটু প্রবলেম আমরা দেখেছিলাম, যদিও প্লেইং 11 নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো না, অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে এবার দেখো, ডিফেন্সকে স্ট্রং করতে গেলে হয়তো 4 ডিফেন্সে যেতে হবে। মোহনবাগান যে 3 ডিফেন্সের স্ট্র্যাটেজিতে খেলছে, 3 ডিফেন্স স্ট্র্যাটেজিতে খেললে ডিফেন্সে ফাঁক ফোকর সৃষ্টি হবেই। যদি একদিকের ডিফেন্ডার
একটু অ্যাটাকে উঠে আগের দিন যেরকম দেখছিলাম যে শুভাশিস বোস যখন অ্যাটাকে উঠেছিল তখনই কিন্তু 3 নম্বর যে গোলের মুভটা সেটা তৈরি হয়েছিল। ফলে কিন্তু এই সমস্যা তো অবশ্যই থাকবে, যখন একদিকের ডিফেন্ডার যদি একটু অ্যাটাকে ওঠে কাউন্টারে কিন্তু সুযোগ তৈরি হবে, এবং শিভাল্ডো সিং বা শিবাশক্তির মতো প্লেয়ারদের নর্মাল স্পিডটা অনেক ভালো, পেছন থেকে তোমার পেদ্রো ক্যাপো বা নোগুয়েরার মতো প্লেয়াররা কিন্তু ভালো বল রিলিজও করতে পারে। সেইখানে কিন্তু কাউন্টারে একটু দেখে খেলতে হবে। এবার যদি মোহনবাগান 3 ডিফেন্স থেকে বেরিয়ে 4 ডিফেন্সের স্ট্র্যাটেজিতে যায়, দুজন ফরেন সেন্টার ব্যাককে রেখে লেফট ব্যাক সুভাশিস বোস, রাইট ব্যাক আশিস রাই, তাদের সামনে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। ডিফেন্স হয়তো বেশি স্টেবিলিটি পাবে সেই ক্ষেত্রে। তবে 3 ডিফেন্সের স্ট্র্যাটেজিটা যেটা ইউজ করছে সেই স্ট্র্যাটেজিটা যদি ক্লিক করে মানে টিমটা শিট হয়ে যায়, তখন কিন্তু এই স্ট্র্যাটেজিতে ফুটবল দেখতে অসাধারণ লাগবে। সেই জন্যই হয়তো কোচ এখন তো প্রিসিজন টিমটাকে টেস্ট করে নিচ্ছে। যেমন লাস্ট ম্যাচে যে দীপক তাংড়ি এবং অভিষেক সূর্যবংশী স্টার্ট করেছিল, অবশ্যই আমরা বলছি যে মলিনা মানে টিম রোটেশন করে খেলাতে ভালোবাসে, তবে ভাই আমার মনে হয় না যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে মানে আইএসএল এ গিয়ে বা এএফসি কাপের মতো সময় গিয়ে অভিষেক দীপক হয়তো একসাথে স্টার্ট করবে না, আপুইয়া থাপার মধ্যে একজন তো থাকবেই, মানে ওই টেকনিক্যাল এবিলিটিটা দরকার পড়বে। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান যদি 4 ডিফেন্সে যায়, সামনে আপুইয়াকে রাখে, সেটা হয়তো ব্যালেন্স একটা দল হবে। বাট দেখো ডুরান্ড কাপটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রিসিজন টুর্নামেন্ট, কোচ হয়তো পরীক্ষা নিরীক্ষা কিছু করার থাকলে এই টুর্নামেন্টেই করতে চাইবে, সেমিফাইনাল হলেও হয়তো করতে পারে পরীক্ষা নিরীক্ষা। যদিও আমি তো চাই নিজেদের সেরা দলটাই মোহনবাগান খেলাক, তবে এই ম্যাচের কিন্তু একটা আকর্ষণীয় বিষয় হবে মোহনবাগানের অ্যাটাকের সঙ্গে ব্যাঙ্গালোর এফসির ডিফেন্সের যে লড়াইটা হবে। লাস্ট ম্যাচে কিন্তু নোয়া সাদোয়ের এগেনস্টে নিখিল পূজারি বেশ ভালো ডিফেন্স করেছে, এবং এই ম্যাচে কিন্তু মোহনবাগানের বাঁদিকে উইং দিয়ে থাকবে হচ্ছে লিস্টন কোলাসো, এবং আমার মনে হয় প্রথম দুটো ম্যাচে লিস্টন ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। লিস্টনকে কিন্তু সেই মানে লিস্টন সুলভ ছন্দে পাওয়া যাচ্ছে, কনসিস্টেন্সিও দেখিয়েছে। ফলে কিন্তু লিস্টনের সঙ্গে নিখিলের লড়াইটা একটা ভীষণ ইন্টারেস্টিং লড়াই এই ম্যাচে হতে চলেছে। বাকি অস্ট্রেলিয়ান জোভানোভিচের এগেনস্টে হয়তো অস্ট্রেলিয়ান স্ট্রাইকার কামিং স্টার্ট করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের এগেনস্টেও কিন্তু পেদ্রো ক্যাপো টাইপের প্লেয়ারদের ভালো লড়াই হতে পারে। বাকি দিমিত্রি পেত্রা তো স্টার্ট করে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে। মানে ডিফেন্সে যদি দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে যায়, সেখানে আপফ্রন্টে দুজনই ফরেনার ইউজ করতে পারবে, এবং সেখানে কামিংস আর গ্রেগ স্টুয়ার্ট বেশি দিন প্র্যাকটিস করে বেশি ভালো ছন্দে আছে। দিমিত্রি কিছুটা পরে যোগ দিয়েছে, যদিও দিমিত্রি পেত্রা তো অবভিয়াসলি ক্লাস প্লেয়ার, তবে তাও হয়তো স্টার্ট করানোর দিক থেকে দেখতে গেলে হয়তো কামিংস বা স্টুয়ার্ট এগিয়ে থাকবে। সেখানে ভালো লড়াই কিন্তু হবে। ইভেন বাঁদিকে কিন্তু নাওরেম রোশন যেরকম ওভারল্যাপে যাচ্ছে, সেখানে কিন্তু মনবীর সিং টাইপের প্লেয়ারের জন্য অনেকটা স্পেস ক্রিয়েট হবে। মনবীর সেই স্পেসটাকে কিভাবে ইউজ করে সেই দিকে নজর থাকবে। তার সঙ্গে শাহাল বনাম সুরেশ ওয়াংজাম একটা ভালো লড়াই হতে পারে, বা প্রাক্তন 2 মুম্বাই সিটি এফসি টিমমেট আলবার্তো নোগুয়েরা বনাম আপুইয়া, সেটাও কিন্তু একটা ব্রিলিয়ান্ট লড়াই হতে পারে। তো ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে। তোমাদের ব্যাঙ্গালোর এফসি দলটা নিয়ে কি মতামত, তোমাদের এই দলটাকে কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।